মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লেখা সর্বশেষ উপন্যাস দেয়াল। পড়ছি উপন্যাসের শেষ পর্ব। পাঠে আছে সজল। ধন্যবাদ। অবন্তীকে লেখা হাফেজ জাহাঙ্গীরের চিঠি। পত্নী মাইমুনা, আসসালামু আলাইকুম। পরসমাচার এই যে আমি বাতিনি পদ্ধতিতে সংবাদ পেয়েছি যে তোমার দাদাজান ইন্তেকাল করেছেন। আল্লাপাক তার উপর সন্তুষ্ট হয়েছেন বিধায় উনি সম্মানিত স্থানে অবস্থান করছেন। আমার এই জাতীয় কথাবার্তায় তোমার বিশ্বাস নাই তা আমি জানি। তোমার বিশ্বাস আনার চেষ্টা আমি করব না। তবে একটি বিষয় তোমাকে জানাতে চাই। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত সারা জীবন পালন করেছি। তা হলো মিথ্যা না বলা। আমার একার চেষ্টায় তা সম্ভব হয় নাই, আল্লাপাকের অসীম করুণায় সম্ভব হয়েছে। কাতল মাছে বিষ মিশানোর বিষয়ে তুমি আমাকে কঠিন অভিযোগে অভিযুক্ত করেছিলে। তোমার অভিযোগ ছিল বিষ মিশানোর বিষয়টি মিথ্যা। আমি দরবার শরীফের ভাব উজ্জ্বল করার জন্যে মিথ্যাচার করেছি। মাইমুনা, তোমার অভিযোগ শুনে আমি মনে কষ্ট পেয়েছিলাম, কিন্তু তর্কে যাই নাই। আমি তর্ক বিতর্ক পছন্দ করি না। আল্লাপাক আমাকে অভিযোগ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। ভৈরবের যে বাবুর্চি এই কাজ করেছিল সে অপরাধ স্বীকার করে তওবা করার জন্য আমার কাছে এসেছিল। আমি দরবার শরীফের বাবুর্চি হিসেবে তাকে নিয়োগ দিয়েছি। কোনো একদিন তার সঙ্গে তোমার নিশ্চয়ই দেখা হবে। তুমি ঘটনা বিস্তারিত জানবে। মাইমুনা, তোমাকে নিয়ে একটি স্বপ্ন দেখে মন অস্থির হয়েছিল। স্বপ্নের তাবির বের করার পর অস্থিরতা কমেছে। আগে স্বপ্নটা বলি, তারপর তার তাবির বলবো। শুক্লপক্ষের রাতে ফজরের আজানের আগে আগে স্বপ্নটা দেখি। স্বপ্নে তুমি হুজুরাখানার মুসল্লিদের উদ্দেশ্যে কি যেন বলছ। মুসল্লিরা আগ্রহ নিয়ে তোমার কথা শুনছেন। মুসল্লিদের মধ্যে আমিও আছি। আমি অবাক হয়ে দেখছি তুমি সম্পূর্ণ নগ্নগাত্র, শরীরে একটা সুতাও নাই। এই ধরনের স্বপ্ন দেখলে অস্থির হওয়াটা স্বাভাবিক। আমি অল্প সময়ে স্বপ্নের তাবির বের করে মনে প্রভূত শান্তি পেয়েছি। স্বপ্নের তাবির হল, পোশাক মানুষের আবরণ, পোশাক মানুষকে ঢেকে রাখে। পোশাক হলো পর্দা। তুমি সবার সামনে উপস্থিত হয়েছ পর্দা ছাড়া, অর্থাৎ তুমি কোনো রকম ভনিতা ছাড়া নিজেকে প্রকাশ করেছ। আলহামদুলিল্লাহ। বাতিনি জগতে সংবাদ আদান প্রদান হয় প্রতীকের মাধ্যমে। এইসব প্রতীকের ব্যাখ্যা জটিল হয়ে থাকে। আমার জানা মতে একমাত্র বড় পীর সাহেবই প্রতীকের নির্ভুল ব্যাখ্যা করতে পারতেন। মাইমুনা, বাতিনি জগতের নানান বিষয় নিয়ে তোমার সঙ্গে আলাপ করার আমার শখ ছিল। যেমন মানুষের বেলায়েতি ক্ষমতা, যা আমার পিতার ছিল, আমার নাই। তোমাকে আমার সঙ্গে জোর করে বিবাহ দিবার কারণে তুমি ওনার প্রতি নারাজ। মুখে তুমি কোনোদিন কিছু না বললেও আমি তা বুঝতে পারি। মাইমুনা, আমার পিতার উপর থেকে তুমি নারাজি ভাব দূর করো। ওনার মতো জ্ঞানী মানুষ আমি দেখি নাই। উনি হাদিস, তফসির, ফিকাহ, মন্তেক, হিকমত, বালাগত, উসুল, আকায়েদ এবং ফারায়াজ জ্ঞানে জ্ঞানী ছিলেন। উনি চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পেতেন। তোমার ভবিষ্যতও উনি নিশ্চয়ই দেখেছিলেন। দরবার শরীফে জিনের আগমন এবং জিন কর্তৃক দোয়া পাঠের কার্যক্রম তিনি শুরু করেছিলেন। আমি জানি এই বিষয়ে অনেকের মতো তোমার মনেও সন্দেহ আছে। এই বিষয়ে আমার পিতার কি বক্তব্য তা তোমাকে জানাতে ইচ্ছা করে। উনাকে জিন বিষয়ে কোনো প্রশ্ন করা হলে উনি মহাকবি খসরুর একটি শায়ের পাঠ করতেন। শায়েরটি হল, খলকমি গোয়েতকে খসরু ভুল পুরস্তি মিকুন্দ আরে মিকুনম বা খলকে আলমকার নিস্ত। এর অর্থ, লোকে বলে খসরু ভূতের পূজা করে। সত্যি আমি তাই করি। ইহা আমার ব্যক্তিগত ব্যাপার। প্রিয় মাইমুনা, আমার ধারণা আমার পিতারও কিছু ব্যক্তিগত ব্যাপার ছিল, যেমন হুজুরাখানায় জিনের আগমন, জিন কর্তৃক মিলাদ পাঠ। জিনের আগমন এবং মিলাদ পাঠ যে ভুয়া তা আমি অল্প বয়সেই ধরতে পারি। আকিকুন নিসা নামের এক খর্বাকৃতির কুদর্শন তরুণী পাঞ্জাবি পরিধান করে জিন সেজে লাফালাফি করত। এই মহিলা হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী। শূন্যে লাভ দেওয়ার তার অস্বাভাবিক ক্ষমতা ছিল। দূর থেকে দেখলে মনে হতো
সে শূন্যে ভাসছে। পিতার মৃত্যুর পর আমি জিন আনা খেলা বন্ধ করেছি। তবে মাইমুনা জিন অস্বীকার করবে না। পবিত্র কোরআন শরীফে অনেকবার জিনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআন শরীফে জিন নামে একটি সূরাও আছে। আমি আমার জীবনে 2 বার জিনের সাক্ষাৎ পেয়েছি। জাত হিসেবে এরা উগ্র এবং খানিকটা নির্বোধ। তোমার সঙ্গে যদি কখনো দেখা হয় তাহলে এই বিষয়ে বলবো ইনশাল্লাহ। তোমাকে অতি দীর্ঘ পত্র লিখলাম, কারণ আমার মন দুর্বল। মন দুর্বল অবস্থায় মানুষ বাচাল হয়, চিঠিপত্রেও বাচালতা প্রকাশ পায়। আমার দুর্বল মনের কারণ হলো আমি অসুস্থ। প্রচণ্ড কাশি হয়, কাশির সঙ্গে মাঝে মাঝে রক্ত যায়। আমার ধারণা যক্ষা। আমি কোনো চিকিৎসা নিচ্ছি না, আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করেছি। আল্লাহ শাফি, আল্লাহ কাফি। ইতি হাফেজ জাহাঙ্গীর। দীর্ঘ চিঠির অতি সংক্ষিপ্ত জবাব অবন্তী পাঠালো। তার চিঠি: হাফেজ সাহেব, আমার বাবা ঘোর নাস্তিক। তিনি কোনো কিছুই বিশ্বাস করেন না, তবে মানুষের ক্ষমতায় বিশ্বাস করেন। চিকিৎসা বিজ্ঞান মানুষের বিশাল অর্জন। আপনি চিকিৎসা নেবেন, আপনার প্রতি এই আমার অনুরোধ। আরেকটা কথা, মাইমুনা সম্বোধনে কখনোই আমাকে চিঠি লিখবেন না। আমি মাইমুনা না, আমি অবন্তী। ইতি অবন্তী। হাফেজ জাহাঙ্গীরের চিঠি পোস্ট করার 1 ঘন্টার মধ্যে অবন্তী তার ঘোর নাস্তিক বাবার এক আস্তিক পত্র পেল। তার চিঠিটি এই: মা অবন্তী, কুটকুট ভুটভুট মুটমুট। তোমার মায়ের সেবা যত্ন এবং মুখের কঠিন বাক্যবাণে আমার শরীর খানিকটা সেরেছে। ডাক্তার বলেছে লিভার ফাংশন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। ডাক্তার অবাক, আমিও অবাক। আমি ভেবেছিলাম শেষটা লিভার সিরোসিস হবে, তারপর মহান মৃত্যু। বন্ধু খালেদ মোশাররফ গিয়েছে যেই পথে, আমিও যাব সেই পথে। তার মৃত্যু হয়েছে গুলি খেয়ে, আমার মৃত্যু হবে সিরোসিস খেয়ে। কয়েকদিন আগে শুনলাম কর্নেল তাহেরও বন্দী। ব্যাপারটা কি? কর্নেল তাহেরের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। এই পরিবারের প্রতিটি সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আমার মনে করায় কিছু যায় আসে না। দেশের আমজনতা কী ভাবছে তাতেও কিছু আসে যায় না। শুধু যায় আসে রাষ্ট্রচালকেরা কী ভাবছেন। তবে তাদের ভাবনা রাজনৈতিক ভাবনা। এই ভাবনার সঙ্গে আমরা কেউ যুক্ত না। যাক রাজনীতি, অন্য বিষয় নিয়ে কথা বলি। গত বুধবার সকালে তোমার মা প্লেটে করে আমাকে 7 রকমের ফল কেটে দিল। সে নিউট্রিশনের কোনো এক ম্যাগাজিনে পড়েছে যে প্রতিদিন 7 রকমের ফল খায় তাকে কোনো রোগ ব্যাধি স্পর্শ করে না। যে 7 রকমের ফল আমাকে দেওয়া হলো তার তালিকা: একটি আপেল, 5টা লাল আঙ্গুর, একটি কমলা, একটি কিউই, একটি পিচ, 1 ফালি আনারস, 1 ফালি গুয়ানাবানা, গুয়েতামালার ফল। ফলগুলির দিকে তাকিয়ে তোমার নাস্তিক বাবার মাথায় আস্তিক এক চিন্তা এসেছে। সেই চিন্তাটা তোমার সঙ্গে শেয়ার করি। এই সুমিষ্ট ফলগুলি ফলদায়িনী গাছের বংশবিস্তার ছাড়া কোনো কাজে আসছে না। ফলগুলির লক্ষ্য মানুষ এবং পাখি। পশুরা ফল পছন্দ করে না। গাছেরা কি জানে এই ফল সে কেন দিচ্ছে? অবশ্যই জানে না। তাহলে অন্য কেউ জানে, যার ইশারায় ঘটনা ঘটছে। পৃথিবীতে পাখি ও মানুষের আসার আগেই ফলদায়িনী বৃক্ষরাজি এসেছে। অর্থাৎ কেউ একজন পাখি ও মানুষের আহারের ব্যবস্থা করে রেখেছেন। মা শোনো, এখন আমার মাথায় বই লেখার এক চিন্তা এসেছে। বইয়ের নাম অ্যান এথিয়েস্টস গড। বইয়ের প্রথম লাইন লিখে ফেলেছি। যে কোনো গ্রন্থের প্রথম লাইনটাই সবচেয়ে দুরূহ কর্ম। প্রথম লাইনটি হল, এভরি ক্রিয়েশন স্টার্টেড ফ্রম জিরো, ইজ ইট সো? ইতি তোমার বাবা, নাস্তিক নাম্বার 1, আস্তিক নাম্বার 1। হাফেজ জাহাঙ্গীর অবন্তীর চিঠির নির্দেশের কারণেই ময়মনসিংহে ডাক্তার দেখাতে গেলেন। অল্প বয়সী ডাক্তার নানান পরীক্ষা নিরীক্ষা করে বললেন, মাওলানা সাহেব, আপনার জন্য একটি দুঃসংবাদ আছে। হাফেজ জাহাঙ্গীর বললেন, আমার কি টিবি হয়েছে? ডাক্তার বললেন, টিবি হওয়া কোনো দুঃসংবাদ না, টিবির চিকিৎসা আছে। আমার ধারণা আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। হাফেজ জাহাঙ্গীর বললেন,
ক্যান্সারের কি চিকিৎসা নাই? ডাক্তার বললেন, আছে। সেই চিকিৎসা ফুসফুস ক্যান্সারে প্রায়শই কাজ করে না। আপনি ঢাকায় যান, ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়ে যান। হাফেজ জাহাঙ্গীর ঢাকায় গেলেন না, হুজুরাখানায় ফিরে এলেন। তাকে খুব বিচলিত মনে হল না। হুজুরাখানার কাজকর্ম আগের মতোই চলতে লাগল। প্রতি ওয়াক্ত নামাজের শেষে বিশেষ এক দোয়ায় তিনি বলতে লাগলেন, হে আল্লাহ পাক, তুমি আমার জন্যে যা নির্ধারণ করে রেখেছ তাই আমার জন্যে যথেষ্ট। এই সময়ে হাফেজ জাহাঙ্গীরকে নিয়ে কিছু গল্প গায়ে ছড়িয়ে পড়তে লাগল। একটি গল্প উল্লেখ করা যেতে পারে। কার্তিক নামের মধ্যবয়স্ক মানুষ, পেশায় স্বর্ণকার। সে ঢাকায় যায় স্বর্ণ কিনতে। তার সঙ্গে 18,000 টাকা। সে পরে ছিনতাইকারীদের হাতে। তার সর্বস্ব খোয়া যায়। ছিনতাইকারীরা তার তলপেটে ছোড়া মেরে তাকে রাস্তার পাশে নর্দমায় ফেলে যায়। কার্তিক তলপেটে হাত রেখে বলতে থাকে, বাবা হাফেজ জাহাঙ্গীর, আমাকে বাঁচান। এই সময় সে দেখে হাফেজ জাহাঙ্গীর তার পাশে দাঁড়ানো। হাফেজ জাহাঙ্গীর বললেন, চোখ বন্ধ করে আমার হাত ধরেন। কার্তিক তাই করল। এক সময় হাফেজ জাহাঙ্গীর বললেন, চোখ মেলুন। কার্তিক চোখ মেলে দেখে সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির বারান্দায় শোয়া। কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসা শুরু হয়। 11 দিনের মাথায় সে সুস্থ হয়ে গ্রামে ফিরে এই গল্প জনে জনে বলতে শুরু করে। এক বৃহস্পতিবার রাতে হাফেজ জাহাঙ্গীর কার্তিককে ডেকে পাঠালেন। কার্তিক এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। হাফেজ জাহাঙ্গীর বললেন, আপনি যে গল্পটা জনে জনে বলে বেড়াচ্ছেন, গল্পটা কি সত্যি? কার্তিক বলল, যদি সত্যি না হয় তাহলে যেন আমার মাথায় বজ্রাঘাত হয়, আমি যেন নির্বংশ হই। হাফেজ জাহাঙ্গীর বললেন, এমন কঠিন শপথে যাবেন না। আপনার গল্প সত্যি না। সত্যি হলে আমি জানতাম। আপনি প্রবল ঘোরের মধ্যে আমাকে দেখেছেন। অন্য কেউ আপনাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, আমি না। কার্তিক বলল, আপনি আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। আমার যে হাত আপনি ধরেছিলেন সেই হাতে এখনো আতরের গন্ধ। বাবা, আপনি আমার হাত শুকে দেখেন। হাফেজ জাহাঙ্গীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানবজাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে। শফিক এবং সিআইডি ইন্সপেক্টর শেখ হাসানুজ্জামান খান। স্থান পুলিশ হেডকোয়ার্টার, রাজারবাগ। তারিখ 27 নভেম্বর। সময় সন্ধ্যা 7টা। শফিকের চোখ বন্ধ করে রাখা হয়েছে। ফাঁসির সময় যে ধরনের কালো টুপি আসামিকে পরানো হয় সেরকম একটা টুপি শফিককে পরানো। শফিকের কেমন অদ্ভুত লাগছে। সে নানান ধরনের শব্দ শুনতে পাচ্ছে। চোখে কিছু দেখতে পাচ্ছে না বলেই কি এত শব্দ? ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারে নিশ্চয়ই ঘুঘু বাসা বাঁধবে না। আপনার নাম? শফিক। শুধু শফিক? আগে পেছনে কিছু নেই? মোহাম্মদ কিংবা আহমেদ? স্যার, পেছনে আহমেদ আছে, শফিক আহমেদ। প্রশ্ন করলে এমনভাবে জবাব দেবেন যেন দ্বিতীয়বার একই প্রশ্ন করতে না হয়। আমার সময় তেমন মূল্যবান না, তারপরেও সময় নষ্ট করবেন না। যে আচ্ছা। টেবিলে আলপিন দেখতে পাচ্ছেন? জি না, পাচ্ছি না। আমার চোখ বন্ধ। চোখের কাপড় সরিয়ে দিচ্ছে। এখন বলুন, কয়টা আলপিন? একজন পেছন থেকে শফিকের মাথার টুপি সরিয়ে দিল। শফিকের চোখে ধাঁধা লেগেছে। মনে হচ্ছে ঘরে সার্চ লাইট জ্বলছে। সে চোখ কসলাতে কসলাতে বলল, স্যার, 9টা আলপিন। ভালো মতো গুনে বলুন। স্যার, 10টা। কোনো প্রশ্নের মিথ্যা উত্তর দিলে একটা আলপিন নখের নিচে 1 ইঞ্চি মতো ঢুকিয়ে দেব। 10টা ভুল উত্তর দেবেন, 10 আঙ্গুলে 10টা আলপিন নিয়ে হাজতে ফিরে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। কর্নেল তাহেরকে চেনেন? জি না। নাম শুনেছেন? জি না। কর্নেল তাহেরের কোন আত্মীয় স্বজনকে চেনেন? জি না।
আপনার গ্রামের বাড়ি কোথায়? নেত্রকোনা, কেন্দুয়া থানা। পূর্বধলার নাম শুনেছেন? জি। পূর্বধলার কাজলা গ্রামে কখনো গিয়েছেন? জি না। আপনি 5টা প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন। প্রথম ভুল উত্তর হল আপনি কর্নেল তাহেরকে চেনেন না বলেছেন। স্যার চিনি, তবে পরিচয় নাই। মুক্তিযুদ্ধে তিনি কোন পা হারিয়েছেন? বাম পা। আপনি তো তাকে ভালো মতোই চেনেন, ভালো মতো না চিনলে বলতে পারতেন না কোন পা। কর্নেল তাহেরের এক ভাই আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে চেনেন? জি না। আনোয়ারের নাম এই প্রথম শুনলাম। উনি দুবার আপনার প্রেসে এসেছিলেন, একবার রাতে আপনার সঙ্গে থেকেও গিয়েছিলেন। আপনি বললেন আনোয়ার নাম এই প্রথম শুনলাম। এখন থেকে আর মিথ্যা বলবো না স্যার, সত্য বলবো। আনোয়ার আমার বন্ধু মানুষ। আমি ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে আবার ভর্তি হতে চাই, আনোয়ার এই ব্যাপারে আমাকে সাহায্য করছে। আমি এখন আপনার ডান হাতের তর্জনীতে একটা আলপিন ঢোকাবো, আবার কিছু প্রশ্ন করব। আমার ধারণা তখন সত্য উত্তর পাব। স্যার আলপিন ঢোকাতে হবে না, এখন থেকে আমি সত্য কথা বলবো, একটাও মিথ্যা বলবো না। কর্নেল তাহেরের পরিবারের সঙ্গে আমি ভালো মতো পরিচিত। পূর্বধলার কাজলা গ্রামে আমার নানার বাড়ি। কর্নেল তাহেরের পরিবারের কাছে আমার নানা জানের পরিবার নানানভাবে ঋণী। কর্নেল তাহেরের মায়ের নাম বেগম আশরাফুন্নিসা, তার এক বোনের নাম। স্টপ। স্যার আমি স্টপ করব না। কর্নেল তাহেরের মাকে আমিও মা ডাকি। কর্নেল তাহেরের এক বোনের নাম শেলি। প্রশ্নোত্তর বন্ধ। আচমকা শফিকের তর্জনীতে আলপিন ঢোকানো হয়েছে। শফিক শুরুতে একটা বিকট চিৎকার দিল, তারপর পশুর মতো গোঙাতে লাগল। ব্যথা পেয়েছেন? উত্তর নেই, চাপা গোঙানি। রাত সাক্ষী হবেন? কর্নেল তাহেরের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে সেখানে সাক্ষ্য দেবেন। আপনাকে কি বলতে হবে তা শিখিয়ে দেব। এই কাজ আমি কখনোই করব না। বুড়ো আঙ্গুলে আরেকটা আলপিন ঢোকানো হলে আনন্দের সঙ্গে রাজসাক্ষী হবেন। আমি রাজি হব না, আঙ্গুলে ঢোকান। আবার আর্তচিৎকার, আবারও গোঙানি। রাজসাক্ষী হবেন? না। আরও আলপিন ঢোকাতে চাইলে ঢোকাতে পারেন, আমি আর যাই করি মির্জাফর হব না। আপনার সাহস দেখে ভালো লাগলো। আমি মোটেই সাহসী মানুষ না, আমি ভীতু। তবে মাঝে মাঝে সময় ভীতুদের সাহসী করে তোলে। সুন্দর কথা বলেছেন। কথাটা আমার না স্যার, পুশকিনের, আলেকজান্ডার পুশকিন। স্যার আপনি কি পুশকিনের নাম শুনেছেন? পুলিশে চাকরি করলেই মানুষ মূর্খ হয় না। আমি পুশকিনের লেখা ক্যাপ্টেনের মেয়ে বইটা পড়েছি। স্যার আপনি কি তুর্গেনিভ পড়েছেন? আমরা এখানে সাহিত্য আলোচনায় বসিনি। তুর্গেনিভের একটি উপন্যাসে আমার এখন যে অবস্থা তার নিখুঁত বর্ণনা আছে। সেখানে জারের পুলিশ কমিশনার এক পর্যায়ে সহানুভূতিশীল হয়ে ওঠে, বন্দিকে এক পেয়ালা কফি আর একটা মাখন মাখানো টোস্ট খেতে দেন। আপনি কি টোস্ট এবং কফি খেতে চান? না। চা খান, চা দিতে বলি? জি না স্যার। আপনি যে উপন্যাসটির কথা বলছেন সেখানে গরম কফি এবং মাখন মাখানো টোস্ট খাইয়ে বন্দিকে বরফের মধ্যে খালি পায়ে নিয়ে যাওয়া হয়, তাকে জারের পুলিশরা গুলি করে মারে। স্যার আপনি অনেক পড়াশোনা জানা মানুষ, আপনি আমাকে যে শারীরিক কষ্ট দিলেন তার জন্যে আপনাকে আমি ক্ষমা করে দিলাম। সিআইডি ইন্সপেক্টর শেখ হাসানুজ্জামান খান হো হো করে হেসে উঠলেন। তবে এই মানুষটির একক চেষ্টায় ডিসেম্বরের 4 তারিখ শফিক পুলিশের হাত থেকে মুক্তি পায়। কাকতালীয়ভাবেই ডিসেম্বরের 4 তারিখ শফিকের জন্মদিন। মুক্তি পাওয়া শফিক কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড করে, যেমন এক ছড়া কলা কিনে সর্বসাধারণে কলা বিতরণ। কলা বিতরণ শেষে সে তার মাকে দেখার জন্যে বাহাদুরাবাদ এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। ট্রেন চালু হওয়া মাত্র মনে পড়ে যে তার মা ঢাকায় আদর্শলিপি প্রেসের দোতলায় থাকেন। ক্লান্ত শফিক ট্রেন থেকে নামার চেষ্টা করে না, সে ট্রেনের জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে পুলিশ হেডকোয়ার্টারের এক কামরায় সে বসে আছে।
তার সামনে একটা খালি কাঠের কালো রঙের চেয়ার। চেয়ারের হাতলে ঘুঘু পাখি বাসা বেঁধেছে। মা ঘুঘু তার 2 বাচ্চাকে নিয়ে বসে আছে। বাচ্চা দুটি কাঁদছে। মা ঘুঘু ইংরেজিতে বলছে, বেবি ডু নট ক্রাই। শফিকের মা আদর্শলিপি প্রেসের দোতলায় নেই। তিনি আছেন অবন্তীদের বাড়িতে। শফিকের গ্রেপ্তার হওয়ার পর প্রেসের লোকজনই তাকে এই বাড়িতে রেখে গেছে। অবন্তী তাকে নিজের শোবার ঘরে রেখেছে। তার জন্যে আলাদা খাট পাতা হয়েছে। শফিকের মা অবন্তীকে ডাকেন নীলু। নীলু তার একমাত্র মেয়ে, যে 7 বছর বয়সে পুকুরে ডুবে মারা গেছে। অবন্তী তার নতুন নামকরণ সহজভাবে নিয়েছে। তাকে নীলু ডাকলে সে সহজভাবেই বলে, জি খালা, কিছু লাগবে? অবন্তীকে হতভম্ব করে রাত 3টায় শফিক সত্যি সত্যি উপস্থিত হল। অবন্তী মনে মনে বলল, ও গড, ও গড, ও গড। সেই রাতেই অবন্তী তার মাকে দীর্ঘ চিঠি লিখল। মা, যতই দিন যাচ্ছে আমি ততই দিশেহারা হচ্ছে। আমি কখনোই অদৃষ্টবাদী ছিলাম না, এখন অদৃষ্টবাদী হয়েছে। আমার মনে হচ্ছে আমরা সবাই বিশেষ একজনের খেলার পুতুল ছাড়া আর কিছুই না। কেন তিনি আমাদের নিয়ে খেলছেন আমি জানি না, আমার জানতে ইচ্ছা করে। এই পর্যন্ত লিখেই অবন্তী চিঠি ছিঁড়ে কুচি কুচি করল। মাকে এই ধরনের চিঠি লেখা অর্থহীন। তার নর্তকীমা বিষয়টা বুঝবেন না। তার মার জগৎ আলো ঝলমল গান বাজনা এবং নৃত্যের জগৎ। 7 কোর্স লাঞ্চ, 11 কোর্সের ডিনারের জগৎ। ডিনারের আগে তিনি ওয়াইন গ্লাসে রেড ওয়াইন ঢালবেন। গ্লাসে চুমুক দিয়ে বলবেন, বাহ, এই ড্রাই ওয়াইনের কি চমৎকার ফ্রুটি ফ্লেভার। আনন্দে তার মুখ ঝলমল করে উঠবে। এতে দোষণীয় কিছু নেই। সব মানুষের আনন্দ আহরণ প্রক্রিয়া এক না। দরজায় ধাক্কার শব্দে অবন্তী চমকে ঘড়ির দিকে তাকালো। রাত 1:25 বাজে। এত রাতে কে তার দরজায় ধাক্কাচ্ছে? বাড়িতে মানুষ বলতে আর একজন আছে, শফিক স্যার। তিনি এত রাতে কেন দরজা ধাক্কাবেন? কোনো সমস্যা? অবন্তী দরজা খুলল। শফিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পার্কিনসন্স রোগীর মতো তার হাত কাঁপছে। অবন্তী বলল, স্যার, কোনো সমস্যা? শফিক বলল, তুমি সদর দরজা লাগিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। এত রাতে বাইরে যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন? শফিক বিড়বিড় করে বলল, চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকব। আমার খুব অস্থির লাগছে। মাথার ভেতর পাগলা ঘন্টি বাজতে শুরু করেছে। এখন আস্তে বাজছে, পরে জোরে বাজবে। অবন্তী বলল, আপনার সব কথা হেয়ালির মতো লাগছে। কি ঘটনা পরিষ্কার করে বলুন। শফিক বলল, জেলখানায় আমি একবার পাগলা ঘন্টি শুনেছিলাম। এই ঘন্টি আবার বাজছে। ভয়ঙ্কর কিছু ঘটবে। অবন্তী আবার বলল, আপনি চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকলে কি ঘন্টা বাজা বন্ধ হবে? শফিক বলল, তা জানি না, তবে শরীরের জ্বলুনি কমবে। শরীরের জ্বলুনি কমবে তা কিভাবে বুঝলেন? শফিক বলল, আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হবে। বৃষ্টিতে ভিজলে জ্বলুনি কমবে। বৃষ্টিতে ভিজতে চাইলে বাড়ির ছাদে চলে যান। চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকতে হবে কেন? শফিক ক্লান্ত গলায় বলল, সেখানে আমার সঙ্গে কালাপাহাড় থাকবে। সে আমাকে ঘিরে চক্কর দিবে। অবন্তী, আমি যাই। যান, বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধিয়ে ফিরে আসুন। আপনার মা যেমন মানসিক রোগী, আপনিও তাই। আপনাদের দুজনেরই ভালো চিকিৎসার প্রয়োজন। ঝুম বৃষ্টি পড়ছে। চায়ের দোকানের বেঞ্চে কুণ্ডলি পাকিয়ে শফিক শুয়ে আছে। সে আছে আধো ঘুম আধো জাগরণে। তার গায়ে বৃষ্টি পড়ছে কি পড়ছে না তাও সে জানে না। কালাপাহাড় তাকে ঘিরে সত্যি সত্যি পাক খাচ্ছে। মাঝে মাঝে ঘরর শব্দ করছে। কালাপাহাড় যতবার এই ধরনের শব্দ করছে ততবারই শফিক মাথা তুলে বলছে, চুপ করে থাক, কোনো কথা না। ছাদে প্লাস্টিকের চেয়ারে অবন্তী বসে আছে। সেও ভিজছে। অবন্তী ঠিক করল, সারা রাত যদি বৃষ্টি হয়
সে সারা রাতে ছাদের চেয়ারে বসে ভিজবে। প্রহসনের এক বিচার শুরু হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মামলার নাম রাষ্ট্র বনাম মেজর জলিল গং। কর্নেল তাহের সহ অভিযুক্ত সর্বমোট ৩৩ জন। এর মধ্যে রহস্যমানব হিসেবে খ্যাত সিরাজুল আলম খান পলাতক। মামলার প্রধান বিচারকের নাম কর্নেল ইউসুফ হায়দার। মুক্তিযুদ্ধের পুরো সময়টা এই বাঙালি অফিসার বাংলাদেশে ছিলেন। মুক্তিযুদ্ধে যোগদান না করে পাকিস্তান সেনাবাহিনীর খেদমত করে গেছেন। মামলা চলাকালীন এক পর্যায়ে কর্নেল তাহের প্রধান বিচারকের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বিস্ময়ের সঙ্গে বলেন, আমি আমার জীবনে অনেক ক্ষুদ্র মানুষ দেখেছি, আপনার মতো ক্ষুদ্র মানুষ দেখিনি। কর্নেল তাহেরের বক্তব্য শুনে আদালতে হাসির হল্লা ওঠে। কর্নেল তাহের তার বিরুদ্ধে আনীত কিছু অভিযোগ অস্বীকার করেননি, যেমন বিপ্লবী সৈনিক সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা। অভিযুক্ত আসামিকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। ১৭ জুলাই তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। সবাই ধরে নেয় এই আদেশ কখনোই কার্যকর হবে না। বীরুত্তম খেতাবধারী একজন সেক্টর কমান্ডার, যিনি মুক্তিযুদ্ধে তার পা হারিয়েছেন, তাকে ফাঁসিতে ঝোলানো যায় না। রায় ঘোষণার পরদিনই ফাঁসির মঞ্চ ঠিকঠাক করা শুরু হয়। খবর শুনে হতভম্ব তাহের পত্নী লুৎফা প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কর্নেল তাহের প্রাণভিক্ষার আবেদনে রাজি হবেন না, তা লুৎফা তাহের ভালো মতোই জানতেন। ২০ জুলাই ক্ষমার আবেদন নাকচ করা হয়। পরদিনই তাকে ফাঁসিতে ঝোলানো হয়। সাংবাদিক লিফসুলজের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে লুৎফা তাহেরের একটি চিঠি আছে। এই চিঠিতে তিনি কর্নেল তাহেরের জীবনের শেষ কয়েক ঘণ্টার মর্মভেদী বর্ণনা দেন। এই চিঠি পড়ে অশ্রু রোধ করা কোনো বাংলাদেশি মানুষের পক্ষেই সম্ভব না। ২০ জুলাই ১৯৭৬ বিকেলে তাহেরকে জানানো হয় যে ২১ তারিখ সকালে তার মৃত্যুর দণ্ডাদেশ কার্যকর করা হবে। তিনি তাদের সংবাদ গ্রহণ করেন এবং সংবাদবাহককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় তিনি তার রাতের ডিনার শেষ করেন। পরে একজন মৌলভীকে আনা হয়। সে এসে তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে বলে। তাহের বলেন, তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কখনো কোনো পাপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না। আমি নিষ্পাপ। এখন তুমি যেতে পারো, আমি ঘুমাবো। তিনি একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। রাত ৩টার দিকে তাকে জাগানো হলো। কতক্ষণ সময় বাকি আছে জিজ্ঞেস করে সে জেনে নিল। সময়টা জেনে নিয়ে তিনি তার দাঁত মাজলেন। তারপর শেভ করে গোসল করলেন। উপস্থিত সকলেই তার সাহায্যে এগিয়ে এলো। সকলকে মানা করে দিয়ে তিনি বললেন, আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না। তার গোসলের পর অন্যদের তিনি তার চা তৈরি করতে ও আমাদের প্রেরিত আম কেটে দিতে বললেন। তিনি নিজেই তার কৃত্রিম পাখানি লাগিয়ে প্যান্ট, জুতা ইত্যাদি পরে নিলেন। তিনি একটি চমৎকার শার্ট পরে নিলেন। ঘড়িটা হাতে দিয়ে সুন্দর করে মাথার চুল আঁচড়ে নিলেন। তারপরে উপস্থিত সকলের সামনে তিনি আম খেলেন, চা পান করলেন এবং সিগারেট টানলেন। তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, হাসো, তোমরা এমন মনমরা হয়ে পড়েছ কেন? মৃত্যুর চেহারায় আমি হাসি ফোটাতে চেয়েছিলাম। মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না। তার কোনো ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করি। এরপর তাহের জিজ্ঞেস করেন, আরও কি কিছু সময় বাকি আছে? তারা উত্তর দিল, সামান্য বাকি। তখন তিনি বললেন, তাহলে আমি তোমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাব। তিনি তখন তার কর্তব্য আর অনুভূতির ওপর একটি কবিতা পাঠ করে শোনালেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, এবার আমি প্রস্তুত। সামনে চলো, তোমরা তোমাদের কাজ সমাধা করো। তিনি ফাঁসি কাষ্ঠে আরোহণ করে দড়িটা তার গলায় নিজেই পরে নিলেন এবং তিনি বললেন, বিদায় দেশবাসী, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক।
মৃত্যুর কয়েক মিনিট আগে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি তার প্রাণপ্রিয় স্ত্রী এবং মহাবীর ভাইদের উদ্দেশ্যে বলেন, এইভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে? রাষ্ট্রীয় হত্যার দীর্ঘ ৩৫ বছর পর হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়। পিটিশনে বলা হয়, কর্নেল তাহেরের বিচার ছিল অবৈধ। হাইকোর্ট রিট পিটিশন আমলে নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ২২ মার্চ ২০১১ সনে মহামান্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তার রায়ে বলেন, তাহের এবং তার সহযোগীদের বিচার অবৈধ। তাহেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। জেনারেল জিয়াকে তাহের হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। রায়ে বলা হয়, জেনারেল জিয়া বেঁচে থাকলে তাহের হত্যাকাণ্ডের জন্য তার বিচার হতো। বাংলাদেশের আইনে মৃত অপরাধীদের বিচারের বিধান নেই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর। অবন্তীর মার লেখা চিঠি। হ্যালো সুইটি পাই। মা, আমি কি তোমাকে গত মাসে চিঠি দিয়েছি? কেন জানি মনে হচ্ছে ভুলে গেছে। তোমার বাবাকে নিয়ে যে ঝামেলায় পড়েছে তাতে সবকিছু ভুলে পাগল হয়ে যাওয়া সম্ভব। তোমার বাবার শরীর সামান্য সেরেছে, এতেই সে নানান ঝামেলা শুরু করেছে। তার ঝামেলা শুনলে তোমারও পিত্তি চলে যাবে। আমি একজন বয়ফ্রেন্ড নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছি। আমার পরিকল্পনা দুজনে সমুদ্রের পাড়ে কিছু সময় কাটাবো, তারপর ডিনার করব। রনিও রাতে থেকে যাবে। পরদিন ভোরে আমরা যাব মিসিনিতে, ভিলেজ ফেয়ারে। তোমার বাবা নানান ঝামেলা শুরু করল। তার কথা রনিও রাতে থাকতে পারবে না। ভাবটা এমন যে আমি এখনো তোমার বাবার বিবাহিত স্ত্রী। তোমার বাবার হইচই চিৎকার বাড়তেই থাকল। এক পর্যায়ে সে একটা ফুলদানি আমার দিকে ছুঁড়ে মারল। এন্টিক চাইনিজ মিং সময়ের ফুলদানি। আমি কিনেছিলাম $৩,০০০ দিয়ে। চোখের সামনে এই জিনিস ভেঙে চুরমার। আমি তোমার বাবাকে বললাম, গেট লস্ট, আর এক মুহূর্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। তোমার বাবা ব্যাগ হাতে গটগট করে বের হয়ে গেল। বয়ফ্রেন্ডের সঙ্গে সুন্দর সময় কাটানোটা সে নষ্ট করে দিয়ে গেল। যাই হোক, আমার এই বয়ফ্রেন্ড সম্পর্কে তোমাকে বলি। তার একটা কফি শপ আছে। কফি শপের নাম নিন্নি ব্ল্যাক। তার প্রধান শখ হল ঘোড়ায় চড়া। তার ৩টা ঘোড়া আছে। রনিওর পাল্লায় পড়ে আমাকেও ঘোড়ায় চড়া শিখতে হচ্ছে। তার গলায় পুরোপুরি ঝুলে পড়ার কথা এখনও ভাবছি না। তবে আমরা একসঙ্গে বাস করার সিদ্ধান্ত নিয়েছি। সে চাইছে আমি তার সঙ্গে গিয়ে থাকি। 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট এসে থাকে। এটাই সমস্যা। বিশাল ভিলাই থেকে আমার অভ্যাস হয়ে গেছে। রনিওর সঙ্গে বাস করলে নিশিরাতে ভিলার বারান্দা থেকে সমুদ্র দেখার আনন্দ থেকে বঞ্চিত হব। সব কিছু তো আর একসঙ্গে হয় না। রনিওর সঙ্গে আমার কিছু মতপার্থক্য আছে। যেমন সে সিফুড পছন্দ করে না। আমি হচ্ছে সিফুড লাভার। তার লাল রং পছন্দ, আর আমার অপছন্দের রং হচ্ছে লাল। রনিওর অ্যাপার্টমেন্টের পর্দার রং লাল, কার্পেটের রং লাল। আমি তাকে পর্দা ও কার্পেট বদলাতে বলেছি। সে রাজি হচ্ছে না। কি করি বলো তো? একটা বুদ্ধি দাও। তোমার খবর বলো। তোমাকে আমি টিকিট অনেক আগেই পাঠিয়েছি। ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে স্পেন। তুমি জানিয়েছ তোমার পাসপোর্ট নেই বলে আসতে পারছ না। তোমার দেশে পাসপোর্ট পাওয়াটা কি অতি জটিল বিষয়? প্রয়োজনে পাসপোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্রাইব দাও। পৃথিবীর সব দেশে সবসময় সব পরিস্থিতিতে টাকা কথা বলে। তোমার দেশে তার ব্যতিক্রম হওয়ার কারণ দেখি না। তোমার বয়স হয়েছে। এই বয়সে তোমার বয়ফ্রেন্ড দরকার। অনেকের সঙ্গে মিশে পছন্দের ছেলে খুঁজে বের করো। তোমার এই অনুসন্ধানে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি বড় একটা বাড়িতে একা বাস করছ, আমিও তাই। এই দিক দিয়ে তোমার সঙ্গে আমার মিল আছে। আমাকে চিঠি শেষ করতে হচ্ছে। আমি তোমার বাবার গলা শুনতে পাচ্ছি। কতটা নির্লজ্জ দেখো, আবার ফিরে এসেছে। দেখো তার কি অবস্থা করি। ইতি তোমার মা। আন্ধাপীরের কাছে লিবিয়া থেকে কর্নেল ফারুকের পত্র। এই পত্র ইংরেজিতে লেখা। এখানে বঙ্গানুবাদ পত্রস্থ করা হল। পীর সাহেব,
আসসালামু আলাইকুম। আমি আপনার এক পরম ভক্ত, কর্নেল ফারুক। একটি বিষয়ে আমি আপনার পরামর্শ এবং অনুমতি চাই। আমি দেশে ফিরতে চাই। আমার নেতৃত্বে অভ্যুত্থান সম্পূর্ণ হয় নাই, বাকি কাজ সম্পন্ন করতে হবে। আপনার দোয়া ছাড়া তা কোনো ক্রমেই সম্ভব না। দেশে ফেরার ব্যাপারে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি। তারা বধিরভাব ধারণ করেছে, হ্যাঁ না কিছুই বলছে না। এই বিষয়েও আমি আপনার দোয়া কামনা করি। আমি আপনার নির্দেশের অপেক্ষায় রইলাম। ইতি আপনার পরম ভক্ত, কর্নেল ফারুক। আন্ধাপীরও বাংলাদেশ সরকারের মতো বধিরভাব ধারণ করলেন, হ্যাঁ না কিছুই বললেন না। কর্নেল ফারুক আন্ধা হুজুরের অনুমতি না পেয়েও ঢাকায় আসার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের পেছনে শেষ রাতে দেখা তার একটি স্বপ্ন কাজ করছিল। তিনি স্বপ্নে দেখেন একজন বলশালী সৈনিক তাকে কাঁধে নিয়ে ঢাকার রাজপথে ঘুরছে। 3টি ট্যাঙ্ক তাদের পেছন থেকে অনুসরণ করছে। প্রতিটি ট্যাঙ্কের উপর বেশ কিছু অস্ত্রধারী সৈনিক। তারা ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছে, কর্নেল ফারুক জিন্দাবাদ। স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফারুকের সামনে ঘোড়ার গাড়িতে আন্দা হাফেজ বসে আছেন। তার হাতে নীল রঙের ঘুঁটির তসবি। তিনি হাসি মুখে তসবি টানছেন। তসবি থেকে আলো বের হচ্ছে। এমন চমৎকার স্বপ্ন দেখে বিদেশের মাটিতে পড়ে থাকা যায় না। কর্নেল ফারুক সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার টিকিট কাটতে মেজর রশিদকে বললেন, যে কোনো দিন টিকিট কাটলে হবে না, টিকিট কাটতে হবে শুক্রবারে। তার জন্ম শুক্রবার। এই বিশেষ দিনে তিনি অনেক শুভকর্ম সম্পাদন করেছেন। কর্নেল ফারুক ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছলেন শুক্রবার ভোরে। তার হাসিমুখ দেখে এয়ারপোর্টের পুলিশ কর্মকর্তারা হকচকিয়ে গেলেন। এই মানুষটিকে কি তারা গ্রেপ্তার করবে, এমন নির্দেশ তো তাদের কাছে নেই। কর্নেল ফারুকের সহযোগী মেজর রশিদ 3 দিন আগে ঢাকায় পৌঁছেছেন। পুলিশের কাছে রিপোর্ট আছে, তিনি তার ক্যান্টনমেন্টের বাসাতে উঠেছেন। তিনি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আন্তরিক পরিবেশে জিয়া তাদের সঙ্গে কথা বলেছেন। একসঙ্গে রাতের ডিনার করেছেন। এমন যেখানে পরিস্থিতি, সেখানে আগ বাড়িয়ে পুলিশের কিছু করার নেই। তাদের কাজ শুধুই দেখে যাওয়া। শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন। আয়োজন সামান্য, 4টা লাল আটার রুটি, 2 পিস বেগুন ভাজি, একটা ডিম সিদ্ধ। জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসেছেন তার বন্ধু এবং সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাস্তা? প্রেসিডেন্ট বললেন, হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তা কি যথেষ্ট না? জেনারেল মঞ্জুর প্রসঙ্গ বদলে বললেন, এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে একজন গুরুত্বপূর্ণ মানুষ কফির মগ হাতে ঘুরছেন, সবার সঙ্গে গল্পগুজব করছেন, হাত মেলাচ্ছেন, কোলাকুলি করছেন। এই তথ্য কি আপনার কাছে আছে? জিয়া বললেন, আছে, এর চেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমি কি জানতে পারি? পারো। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কর্নেল ফারুক উঠবে ক্যান্টনমেন্টে রশিদের বাসায়। সেখান থেকে সে যাবে ফার্স্ট বেঙ্গল ক্যাভালরিতে। বলেন কি, এ অবস্থায় আপনি নির্বিকারে নাস্তা করছেন? জিয়া শান্ত গলায় বললেন, তুমি হলে কি করতে? নাস্তা খাওয়া বন্ধ করে ফার্স্ট বেঙ্গল ক্যাভালরিতে ছুটে যেতে? মঞ্জুর চুপ করে রইলেন। জিয়া বললেন, হিটলারের ডেজার্ট ফক্স জেনারেল রোমেলের একটি কথা আমার খুব পছন্দ। জেনারেল রোমেল বলতেন, সবাই চোখ কান খোলা রাখে, আমি নাকও খোলা রাখি, গন্ধ শুকি, বিপদের গন্ধ শোকা যায়। আপনি তাহলে নাক খোলা রেখেছেন? ইয়েস, মাই নোজেস আর ওপেন। কর্নেল ফারুক পূর্ণ সামরিক পোশাকে ফার্স্ট বেঙ্গল ক্যাভালরিতে উপস্থিত হয়েছেন। তারিখ 24শে সেপ্টেম্বর। তাকে দেখে অফিসার এবং সৈনিকেরা উল্লাসে ফেটে পড়েছে। কর্নেল ফারুক স্বপ্নে যেমন দেখেছেন তেমন ঘটনাও ঘটল। কিছু সৈনিক তাকে কাঁধে নিয়ে চিৎকার করতে লাগল, কর্নেল ফারুক জিন্দাবাদ। একটি ট্যাঙ্ক থেকে শূন্যে 3বার উল্লাসের গোলাবর্ষণ করা হল। পূর্ণ রাজকীয় সংবর্ধনা। কর্নেল ফারুকের নিজস্ব সৈনিক বেঙ্গল ল্যান্সার বগুড়ায়।
তাদের কাছে ফারুকের আগমন সংবাদ পৌঁছে গেছে। তারা ভয়াবহ হইচই শুরু করেছে। তাদের দাবি, কর্নেল ফারুক আমাদের প্রধান, তাকে আমাদের মধ্যে চাই, তাকে ছাড়া আমাদের চলবে না। কর্নেল ফারুক বগুড়া ক্যান্টনমেন্টে তার নিজের ইউনিট বেঙ্গল ল্যান্সারের কাছে উপস্থিত হলেন 25 সেপ্টেম্বর। বেঙ্গল ল্যান্সারের অফিসার ও জওয়ানদের আনন্দ এভারেস্টের চূড়া স্পর্শ করল। সেই দিনই মেজর ডালিম ব্যাংকক থেকে ঢাকায় উপস্থিত। দ্বিতীয় অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত। কর্নেল ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে ঢাকার দিকে রওনা হলেই হয়। জিয়া প্রেসিডেন্ট ভবনে কর্নেল ফারুকের বাবাকে ডেকে এনেছেন। যথারীতি জিয়ার চোখ সন্ধ্যার পরও কালো চশমায় ঢাকা। তার চোখের ভাষা পড়ার কোনো উপায় নেই। প্রেসিডেন্ট জিয়া কর্নেল ফারুকের বাবার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আপনার ছেলের উপর আমি যথেষ্টই বিরক্ত হয়েছি। তাকে অনেকখানি প্রশ্রয় দেওয়া হয়েছে, আর দেওয়া হবে না। আমি তার পরিকল্পনার কথা জানি। সে ট্যাঙ্কবহর নিয়ে ঢাকার দিকে রওনা হবে। আমি আরিচা ফেরিঘাটে একটি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট পাঠিয়ে দিয়েছি। তারা ট্যাঙ্ক রেজিমেন্ট প্রতিহত করবে। বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্র তারা বোমা বর্ষণ করবে। বেঙ্গল ল্যান্সার পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। আপনি কি আমার কথা মন দিয়ে শুনছেন? আমি আপনার কথা মন দিয়ে শুনে কিছু হবে না। আমার ছেলেকে মন দিয়ে শুনতে হবে। আপনি তাকে শোনাবেন। আমি শোনাব? হ্যাঁ, একটি আর্মি হেলিকপ্টার আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাবে। কখন? এখন, এই মুহূর্তে। আপনি আপনার ছেলেকে নিয়ে এই হেলিকপ্টারে ফেরত আসবেন। আমার ছেলেকে কি গ্রেপ্তার করা হবে? না, বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনি কথা দিচ্ছেন? প্রেসিডেন্ট জিয়া বললেন, আমি কখনোই কথা দেই না, কিন্তু আপনাকে কথা দিচ্ছি। কর্নেল ফারুকের বৃদ্ধ পিতা ছেলেকে নিয়ে সেই হেলিকপ্টারে করেই ফিরলেন। কঠিন পাহারায় কর্নেল ফারুক, মেজর রশিদ এবং মেজর ডালিমকে ব্যাংককগামী এক প্লেনে তুলে দেওয়া হল। কাকতালীয়ভাবে দিনটি ছিল শুক্রবার। প্রেসিডেন্ট ভবনে জিয়াউর রহমান রাতের ডিনার সারছেন। ছোট্ট টিফিন ক্যারিয়ারে ডিনার ক্যান্টনমেন্টে তার বাসা থেকে এসেছে। মেনু দেওয়া হলো পটল ভাজি, মলা মাছের ঝোল, ডিমের ঝোল, ডাল। জিয়া বিড়বিড় করে বললেন, আমি সবসময় বলি ডিনার বা লাঞ্চে যেন আমাকে 3 আইটেমের বেশি না দেওয়া হয়। এরা সবসময় আমার আদেশ ভঙ্গ করে। আই ডোন্ট লাইক দ্যাট। জিয়ার সামনে জেনারেল মঞ্জুর বসে আছেন। তার গায়ে জেনারেলের পূর্ণ পোশাক। তার মুখ মলিন। জিয়া বললেন, তুমি কি কিছু বলতে এসেছ, নাকি আমি কিভাবে ডিনার করি তা দেখতে এসেছ? আমি কিছু বলতে এসেছি। বলে ফেলো। পেটে কথা জমা করে রাখলে আলসার হয়। আমি চাই না আমার অফিসাররা আলসারের রোগী হোক। জেনারেল মঞ্জুর বললেন, কর্নেল ফারুককে সমর্থন জানিয়ে যেসব অফিসার ও সৈনিক আনন্দ করেছে তাদের সবাইকে আপনি গ্রেপ্তার করেছেন। সামরিক আদালতে বিচারও শুরু হয়েছে। সেটাই কি স্বাভাবিক না? না। না কেন? যার কারণে আজকের এই সামরিক আদালত সেই কর্নেল ফারুককে কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন, তার বিচার করেননি। জিয়া শান্ত গলায় বললেন, আমার সঙ্গে তর্ক করবে না। আমি তার্কিক পছন্দ করি না। অকর্মারাই তর্ক পছন্দ করে। একটা কথা শুধু খেয়াল রাখবে, বাংলাদেশ শক্তের ভক্ত। শক্ত জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন। সরকারি নথিপত্রের হিসেবে মাত্র 2 মাসে জিয়াউর রহমানের নির্দেশে গঠিত সামরিক আদালতে 1977 সনের 9 অক্টোবর পর্যন্ত 1143 জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। বাংলাদেশের কারাগারের বাতাস তরুণ সব সৈনিক ও অফিসারের দীর্ঘশ্বাস এবং হতাশক্রন্দনে বিষাক্ত হয়েছিল। আহারে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। খনা। জিয়াউর রহমানের 5 বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তার হিসাব কেউ রাখেনি। তবে এই 5 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষণের বন্যা না, খরা না, জলোচ্ছ্বাস না।
দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হল, দ্রব্যমূল্য লাগাম ছাড়া হল না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ ধরা পড়তে লাগল। বাংলাদেশের মানুষ মনে করতে শুরু করল অনেকদিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ। নিজের জন্যে কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্যে টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। বাংলাদেশ সরকার জিয়া পরিবারের সাহায্যে তখন এগিয়ে এলো। বাংলাদেশ সরকার যা করল তা হল: 1. জরুরি ভিত্তিতে 10 লাখ টাকা নগদ মঞ্জুরি। 2. 1 টাকা দামে ঢাকায় অভিজাত এলাকায় বিশাল বাড়ি বিক্রি। 3. 25 বছর না হওয়া পর্যন্ত জিয়াউর রহমানের 2 পুত্র তারেক এবং কোকর দেশের ভেতর কিংবা দেশের বাইরের পড়াশোনার সমস্ত খরচ সরকারের। এই সময় 2 ছেলে মাথাপিছু 1500 টাকা ভাতাও পেতে থাকবে। 4. সরকার বেগম খালেদা জিয়া ও তার 2 পুত্রের দেশের ভেতর ও বাইরের সমস্ত খরচ বহন করবে। 5. সরকার এই পরিবারের জন্য একটি গাড়ি দেবেন, গাড়ির ড্রাইভার ও পেট্রোল খরচ সরকার বহন করবেন। 6. এই পরিবারকে একটি টেলিফোন বরাদ্দ করা হবে, টেলিফোনের খরচ সরকার বহন করবে। 7. খালেদা জিয়ার বাড়িতে গ্যাস, বিদ্যুৎ ও পানির খরচ সরকার বহন করবে, বাড়ি পাহারার ব্যবস্থাও সরকার করবে। 8. খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবং 5 জন গৃহভৃত্যের খরচ সরকার বহন করবে। এগুলি হলো জিয়াউর রহমানের মৃত্যুর পরের অবস্থা। তার আগে ফিরে যাই। অর্থনৈতিকভাবে অতি সৎ একজন মানুষের দেখা পেয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত হল। মূল কারণ, রাষ্ট্রপ্রধান হিসেবে এই ধরনের মানুষ তারা আগে দেখেনি। বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা জিয়াকে, বিশেষ করে তার খালকাটা প্রকল্পকে সমর্থন জানালেন। কবি শামসুর রহমানকে এক খালকাটা উৎসবে লাল টাই পরে ঘুরে বেড়াতে দেখা গেল। প্রচার মাধ্যমগুলি জিয়াউর রহমানের সততার গল্প প্রচার করতে শুরু করল। যেমন এই মানুষটির 2টি মাত্র শার্ট। উনি যখন বিদেশে যান তখন আলাদা বিমানে যান না, সাধারণ যাত্রীবাহী বিমানে যান। বিমানের খাবার খান না, টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে যান। জিয়াউর রহমান বিদেশে বেশ কিছু ভালো বন্ধু পেলেন, যেমন সৌদি আরবের বাদশাহ। বাদশার নিমন্ত্রণে জিয়া সৌদি আরব গেলেন। সঙ্গে করে বাদশার জন্য উপহার হিসেবে 500 নিম গাছের চারা নিয়ে গেলেন। ব্যতিক্রমী এই উপহার দেখে বাদশাহ অবাক এবং আনন্দিত হলেন। বিশেষ তত্ত্বাবধানে 500 চারা লাগানো হল। সৌদি আরবের জন্যে গাছগুলি আশীর্বাদের মতো হল। ধূসর মরুভূমিতে নিয়ে এলো সবুজের মায়া। সৌদি আরবে নিম গাছের নাম জিয়া গাছ। বেলজিয়ামের রাজা ও রানীর সঙ্গে জিয়াউর রহমানের বিশেষ ঘনিষ্ঠতা হল। তিনি তাদের জন্যে বাংলাদেশের 2টি হস্তি শাবক উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন। এই 2 হস্তি শাবকের স্থান হল রানীর ব্যক্তিগত চিড়িয়াখানায়। জিয়ার আমন্ত্রণে রাজা রানী বাংলাদেশ সফরে এলেন। জিয়াউর রহমান অতি ভাগ্যবান মানুষদের একজন। মাত্র 43 বছর বয়সে তিনি বাংলাদেশের 7ম প্রেসিডেন্ট। 1977 সালের 21 এপ্রিল প্রেসিডেন্ট বিচারপতি সায়েম এক ঘোষণায় জানান, আমি সাদাত মোহাম্মদ সায়েম শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছি। সুতরাং আমি মেজর জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছি এবং তার কাছে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করেছি। শারীরিক অসুস্থতায় কাতর হয়ে প্রেসিডেন্ট সায়েম জিয়াকে প্রেসিডেন্ট বানাননি। জিয়া এই ঘোষণা দিতে তাকে বাধ্য করেছিলেন। রাষ্ট্রের সব ক্ষমতা হাতে নিয়ে জিয়াউর রহমান স্বৈরশাসক হয়ে গেলেও বাংলাদেশের অনেক মানুষ ব্যাপারটা বুঝতে পারল না। তারা ভাবল, কি শক্তিমান প্রেসিডেন্ট, এমন মানুষই আমাদের প্রয়োজন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোলাম আজমের মতো কঠিন যুদ্ধাপরাধীদের পাকিস্তান থেকে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন। সামরিক শৃঙ্খলার অজুহাতে
সিপাই ও অফিসারদের গোপন সামরিক আদালতে বিচার হতেই থাকল। এদের দীর্ঘ নিঃশ্বাস জমা হল চট্টগ্রামের সার্কিট হাউসে। তারিখ ৩০ মে রাত ১১টা। জিয়া প্রাণ হারান তার এক সময়ের সাথী জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে। জেনারেল মঞ্জুরের পরিচয় দেওয়া যেতে পারে। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী অফিসারদের একজন। মাত্র ২০ বছর বয়সে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শিয়ালকোটে বন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। শিয়ালকোট থেকে তার সঙ্গে আরও একজন পালিয়েছিলেন, তার নাম কর্নেল তাহের। এই দুজনই মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য বীরোত্তম খেতাবধারী। বলা হয়ে থাকে জেনারেল মঞ্জুর তার রূপবতী স্ত্রীর দ্বারা পরিচালিত ছিলেন। এই স্ত্রী মঞ্জুরের শেষ দিন পর্যন্ত তার সঙ্গী ছিলেন। সেনা অভ্যুত্থান ঘটানো এবং জিয়া হত্যার পেছনে প্রলয়ঙ্করী স্ত্রীর বুদ্ধি কাজ করে থাকতে পারে। দেয়াল উপন্যাসের এখানেই সমাপ্তি। পাঠে ছিলাম সজল। ধন্যবাদ। উপন্যাসের রেফারেন্স হিসেবে গ্রন্থপুঞ্জের তালিকা দেওয়া হল। ১. বঙ্গবন্ধু হত্যা মামলা, প্রাথমিক তথ্য বিবরণী থেকে চূড়ান্ত রায়, স্বপন দাশগুপ্ত সম্পাদিত, মাওলা ব্রাদার্স। ২. বঙ্গবন্ধু হত্যা মামলা, অ্যাডভোকেট সাইদা বেগম, তাম্রলিপি। ৩. বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস, অধ্যাপক আবু সাইদ, চারুলিপি। ৪. বঙ্গবন্ধু হত্যার বিচারের ইতিহাস, ড মোহাম্মদ হান্নান, আগামী প্রকাশনী। ৫. রক্তঝরা নভেম্বর, ১৯৭৫, নির্মলেন্দু গুণ, বিভাস প্রকাশনা। ৬. উত্তরাধিকার, শ্রাবণ সংখ্যা ১৪১৭, বাংলা একাডেমি। ৭. ইনসাইড র, দ্য স্টোরি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিস, অশোক রায়না, ভিকাস পাবলিকেশন, নিউ দিল্লি, ইন্ডিয়া। ৮. বাংলাদেশ, দ্য আনফিনিশড রেভলিউশন, লরেন্স লিফসুলস, জেড প্রেস, লন্ডন। ৯. বাংলাদেশ, এ লেগাসি অব ব্লাড, অ্যান্থনি মাসকারানহাস, হোডার অ্যান্ড স্টাউটন, লন্ডন। ১০. ক্রাচের কর্নেল, শাহাদুজ্জামান, মাওলা ব্রাদার্স। ১১. বাংলাদেশ, রক্তের ঋণ, অ্যান্থনি মাসকারানহাস, হাক্কানি পাবলিশার্স। ১২. অসমাপ্ত বিপ্লব, তাহেরের শেষ কথা, লরেন্স লিফসুলস, নওরোজ কিতাবিস্তান। ১৩. ৭৫-এর রক্তক্ষরণ, মেজর রফিকুল ইসলাম বীরোত্তম, আফসার ব্রাদার্স। ১৪. বাংলাদেশের রাজনীতি, ১৯৭২ থেকে ৭৫, হালিমদাদ খান, আগামী প্রকাশনী। ১৫. ১৫ই আগস্ট, মর্মন্তুদ মৃত্যুচিন্তা, সম্পাদনা আহমেদ ফিরোজ, মিজান পাবলিশার্স। ১৬. মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর, অধ্যাপক আবু সাইদ, সূচিপত্র। ১৭. বাংলাদেশ, রক্তাক্ত অধ্যায়, ১৯৭৫ থেকে ৮১, ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন, পালক প্রকাশনী। ১৮. এক জেনারেলের নীরব সাক্ষ্য, স্বাধীনতার প্রথম দশক, মেজর জেনারেল মঈন হোসেন চৌধুরী, বীর বিক্রম, মাওলা ব্রাদার্স। ১৯. ৭১-এর মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর, কর্নেল সাফায়াত জামিল, বীর বিক্রম, সাহিত্য প্রকাশ। ২০. মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস, গোলাম মুর্শিদ, প্রথমা। ২১. শতাব্দী পেরিয়ে, হায়দার আকবর খান রনু, তরফদার প্রকাশনী। ২২. সশস্ত্র বাহিনীতে গণহত্যা, ১৯৭৫ থেকে ১৯৮১, আনোয়ার কবির, সাহিত্য প্রকাশ। ২৩. তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা,
লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ, মোহনা প্রকাশনী। 24 মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন, প্রথমা। 25 স্বাধীন বাংলার অভ্যুদয় এবং অতঃপর, কামরুদ্দিন আহমদ, আগামী প্রকাশনী। 26 ফাঁসির মঞ্চে 13 জন মুক্তিযোদ্ধা, আনোয়ার কবির, মাওলা ব্রাদার্স। 27 বাংলাদেশের রাজনীতির 4 দশক, সম্পাদনা তারেক শামসুর রহমান, শোভা প্রকাশ। 28 মহান মুক্তিযুদ্ধ ও 7ই নভেম্বর অভ্যুত্থানে কর্নেল তাহের, ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আগামী প্রকাশনী। 29 তাহেরের স্বপ্ন, ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলা ব্রাদার্স। 30 জিয়া হত্যা, নেপথ্যে কারা, কাউসার ইকবাল, বিদ্যা প্রকাশ।